আমরা একে অন্যের প্রেমে কেন পড়ি তা বলাটা বেশ মুশকিল। বেশিরভাগ ক্ষেত্রেই একে অন্যকে দেখে ভালো লেগে যায়, কথা বলে ভালো লেগে যায়। আচ্ছা, ভালোবাসাকে সমীকরণ এঁকে কখনো কি কোনো ফর্মুলায় ফেলা যায়? কাউকে কি একেবারে না দেখেও ভালোবাসা যায়? আজ প্রেমের দিবস, ভ্যালেন্টাইন্স ডে, আর তাই আজ আপনারা শুনবেন সুশ্রীক এবং রূপসার যৌথ কলমে কাহিনীস্কোপের বিশেষ নিবেদন চোখের আলোয়। তাহলে চলুন আর দেরি না করে দেখা যাক মোবাইলের ওপারে কি নিয়ে এত চিৎকার চেঁচামেচি চলছে। আপনারা শুনছেন কাহিনীস্কোপ। প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি পুরনো বা সমকালীন সাহিত্যিকদের অনবদ্য কিছু গল্প। প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4টে। নিয়মিত ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। কর্মস্থল থেকে ফিরতি বাসে হোক বা ট্রেনে, কানে গুঁজে নিন ইয়ারফোন আর শুনতে থাকুন কাহিনীস্কোপ, গল্পের বায়োস্কোপ। এতবার করে তোমায় বারণ করছি, তাও কেন ফোন করে যাচ্ছ আমায়? এতবার এতভাবে বলার পরও বুঝতে পারছো না আমার প্রবলেম হচ্ছে? প্লিজ ডোন্ট এভার ট্রাই টু কন্টাক্ট মি अगेन। জানো আমি রাস্তায় আছি, স্টপ ডিস্টার্বিং মি, আদারওয়াইজ। বলছি ম্যাডাম, আমি কিন্তু আপনাকে বিরক্ত করতে চাইনি। হোয়াট? বিরক্ত করতে চাইনি? তাও কল করছো কেন? ইয়ে মানে এক্সকিউজ মি, হ্যালো, আপনি কে বলছেন বলুন তো? আপনি দেবাঞ্জন নন? আগে না ম্যাডাম, এই কথাটাই আপনাকে তখন থেকে বলার চেষ্টা করছে, কিন্তু তবে আপনি যেরকম ফায়ার হয়ে আছেন, আমি টু শব্দটাও করতে পারছিলাম না। সরি, ইনফ্যাক্ট আই এম ভেরি ভেরি সরি। আমি আপনাকে দেবাঞ্জন ভেবে এক্সট্রিমলি সরি। আপনাকে কত কিছুই না বলে দিলাম আমি। আসলে একটু আগের কলটাই ও করেছিল তো, আর এমনই একটা পরিস্থিতি। ভেরি ভেরি সরি, সত্যি খুব দুঃখিত আমি। বলছি, আপনার সরির পর্ব শেষ হয়ে থাকলে আমি দুটো কথা বলতে পারি কি? নিশ্চয়ই পারেন। আমার আর আপনাকে সত্যি কিছু বলার নেই। সত্যি? তবে দেবাঞ্জন বাবুর কথা ভেবে আমার কিন্তু সত্যি ভালো লাগছে। উনি এই বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের প্রকোপ থেকে এ যাত্রায় অন্তত বেঁচে গেলেন। বাংলায় আছড়ে না পড়ে উড়িষ্যার ওপর দিয়ে বয়ে গেল আর কি। আসলে আমারই ভুল। আমি যদি শুরুতে... ইটস ওকে, এরকম তো হয়েই থাকে। আমি রাখছি তাহলে, হ্যাঁ? আমার একটা আর্জেন্ট কল আসছে, আপনি আমায় ভুল বুঝবেন না কিন্তু, হ্যাঁ? এই ছিল দেবেশ আর মধুমন্তীর প্রথম আলাপ। একটু অবাক হচ্ছেন তো? ভাবছেন এরকম ক্রস কানেকশন তো আমাদের জীবনে হয় না, ওসব গল্পেই সম্ভব। আগে না মশাই, গল্পে হয়তো এসব আকছাড় হচ্ছেই, কিন্তু দেবেশ আর এই মধুমন্তীর ঘটনার বেশিরভাগটাই কিন্তু সত্যি। তবে বাস্তবটাকে খানিকটা জমিয়ে তুলতে গল্পের খাতিরে তারই নিখুড়োর মতো একটু রং তো চড়াতেই হয়, তাই না? সে যাই হোক, সেদিন দেবেশের উপর এরকম চিৎকার করে ফোনটা রেখে দেবার পর মধুমন্তীর দুপুরবেলা হঠাৎ মনে হলো এটা সত্যি সে ঠিক করেনি। একবার অন্তত মানুষটার কথা শুনে রেখে নেওয়া উচিত ছিল, ফোনের ওপারে আদৌ দেবাঞ্জন রয়েছে কিনা। ব্যাপারখানা ভেবে নিজের উপরেই রাগ হতে থাকলো ওর। এই ভুলটা তো তার কখনো হয় না, হতে পারেই না। ও জানে ওর কান আর 5টা মানুষ কেন, যে কোনো সারমেয়র থেকেও তীক্ষ্ণ। নিজের উপর ওর এ ব্যাপারে আত্মবিশ্বাস ভরপুর। কিন্তু 1 মিনিট, ফোনটা তো ভদ্রলোকই করেছিলেন মধুমন্তীকে। ওর হঠাৎ মনে পড়ল
ফোনের ওপার থেকে দু একবার আমতা আমতা করে ভদ্রলোক কিছু একটা বলার চেষ্টাও করছিলেন। তারপর তো বোধহয় বললেনও কি একটা জরুরি কথা রয়েছে ওর সঙ্গে। আবারও বেশ অপ্রস্তুত অনুভব করল সে। মাঝে মধ্যে এত অধৈর্য হয়ে যায় মধুমন্তী। না, ওনার কথাটা শোনা তার অবশ্যই উচিত ছিল। এরপর সারা দিন নানা কাজের মধ্যেও মধুমন্তীর মাথায় একটা প্রশ্নই ঘুরতে লাগলো, কি বলতে চাইছিলেন ভদ্রলোক? অনেক ভাবনা চিন্তা করে শেষমেশ খানিক সময় বের করে সন্ধ্যের দিকে কলটা করেই ফেলল মধুমন্তী। বেশ কিছুক্ষণ পরে ফোনটা ধরলেন ভদ্রলোক। হ্যালো, কে বলছেন? নমস্কার, আমি আমি হলাম সকালে আপনার সঙ্গে মানে আপনাকে আমি যেভাবে অ্যাকচুয়ালি আমি বলছিলাম যে এবেলা তো দেখছি আপনি খুব ঘাবড়ে রয়েছেন। সকালে যা বকা খেলাম, তারপর তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে আপনাকে যেটা বলার ছিল সেটা আদৌ বলা হবে কিনা। বিশ্বাস করুন আমি খুবই দুঃখিত। আপনার কথাটা শুনবো বলেই এখন ফোনটা করলাম। ভুলেই গিয়েছিলাম তখন যে আদতে আপনিই ফোনটা আমাকে করেছিলেন। আচ্ছা, কি দরকারে করেছিলেন একটু বলুন প্লিজ। আপনি সকালে কি বলতে ফোন করেছিলেন প্লিজ? যাক, আপনি তাহলে এবার একটু দম ফেলুন আগে, আর আমি ততক্ষণে আমার প্রয়োজনটা বলি, কেমন? আমি আসলে একটা এনজিও চালাই, পুরোপুরি নিজেরই, কিন্তু আদতে সবাইকে নিয়ে। সবাই বলতে মূলত সমাজের পিছিয়ে পড়া ছোট ছোট ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে তাদের আত্মবিশ্বাস গড়ে তোলা এবং সর্বোপরি তাদেরকে মানুষের মতো মানুষ করে তোলাই আমাদের এনজিওর লক্ষ্য। বাহ, এটা তো খুব ভালো একটা পদক্ষেপ। আচ্ছা, এবার বলুন আমি কিভাবে সাহায্য করতে পারি? আসলে আগামী মাসে আমাদের এই প্রতিষ্ঠানেরই বাৎসরিক অনুষ্ঠান, তাই আমরা সবাই চাইছিলাম আপনি যদি সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে। কি বলছেন? আমি প্রধান অতিথি? অবশ্যই আপনিই তো, তাছাড়া আবার কে? যাদের কেউ নেই তাদের কষ্টটা আপনি বোঝেন। বছর চারেক আগে সেই দুর্ঘটনার পর থেকে আপনি যেভাবে নিজেকে তৈরি করেছেন শুধুমাত্র আত্মবিশ্বাসে ভর করে, সেই গল্প আপনাকে আমার বাচ্চাদের শোনাতেই হবে। আমার বিশ্বাস সেই গল্প আমাকে যেভাবে উজ্জীবিত করেছে ওদের ক্ষেত্রেও অনেকটা কাজ করবে। কথাগুলো শুনতে শুনতে হঠাৎ করে মনটা কেমন যেন একটু ভারী ভারী হয়ে উঠল মধুমন্তীর। ওর খেয়াল ছিল না 4 বছর আগে, হ্যাঁ অদ্ভুতভাবে আজকের দিনেই তো ঘটে গেছিল সেই ঘটনাটা। না, আজ থাকুক বরং, সেই কথা এখন আর ভাবতে তার ভালো লাগছে না। আচ্ছা, আমি না একটু ভেবে আপনাকে জানাবো। ঠিক আছে ম্যাডাম, আপনি এলে ছোট ছোট ছেলে মেয়েগুলো খুব খুশি হবে। একটু ভেবে দেখবেন ওদের কথা প্লিজ। ওকে, গুড নাইট। ফোনটা রাখতে না রাখতেই অনিচ্ছা সত্ত্বেও মধুমন্তীর মনে ভিড় করেই এলো এক ঝাঁক সেই পুরনো স্মৃতি। অনেকদিন ধরে কিছুতেই আঁকার জন্য কোনো ভালো কন্টেন্ট বা দৃশ্যপট খুঁজে পাচ্ছিল না মধুমন্তী। অগত্যা সাহস করে বাবাকে সে বলেই ফেলল যে ও একা দার্জিলিং যাবে। টাইগার হিলের সূর্যোদয়, মেঘের বুক চিরে প্রথম সূর্যের আবির্ভাব, উফ, ভেবেই মনটা কেমন যেন খুশি খুশি লাগছে। আর সেই দৃশ্য সে যদি একবার নিজের ক্যানভাসে তুলে ধরতে পারে তাহলেই গিয়ে শান্ত হবে ওর মনটা। একা একা কোনো দিনও কোথাও ঘুরতে যায়নি মধুমন্তী, কিন্তু ইচ্ছে ছিল প্রবল। শুধু বাবার থেকে পারমিশনটা পেলেই। বাবা বারণ করলেন না। মেয়ের চোখে যেন উত্তেজনাটা দেখতে পেয়ে তিনি আর 5টা ভাবনা থেকে বিরত ছিলেন। টিকিট কাটা থেকে দার্জিলিং পৌঁছনো, তারপর সেই রাত কাটতে না কাটতেই প্রথম ভোরেই টাইগার হিল থেকে প্রথম সূর্য দর্শনের সাক্ষী হয়ে একটা দারুণ ছবি এঁকেছিল মধুমন্তী। নিজের তারিফ সেদিন নিজে না করে পারেনি সে। সূর্যোদয়ের সোনালি রঙগুলো নিয়ে ক্যানভাসে যেভাবে ও খেলা করেছে তাতে মধুমন্তী মনের ভেতর থেকে বড্ড শান্তি পেয়েছিল।
নিজেরই আঁকা ছবির দিকে ঘন্টার পর ঘন্টা অদ্ভুত অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকেছিল। ওর মনে হয়েছিল তাবর তাবর শিল্পীদের থেকে ওর কাজের প্রশংসা মিলবেই। কিন্তু দুর্ভাগ্যবশত দার্জিলিং থেকে ফেরার দিনই ঘটে গেল দুর্ঘটনাটা। দার্জিলিংয়ের ম্যাল রোড থেকে নিচের দিকে নেমে যাওয়া রাস্তা বরাবর গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল ভুটিয়া ড্রাইভার দাদা। বারবার বারণ করা সত্ত্বেও দাদা ফোনটা কান থেকে নামায়নি। গাড়ি চালাচ্ছিল সেই গতিতেই অবিরত। পাহাড়ি রাস্তা ধরে মাইল 5 এগোনোর পরেই একটা বাঁক নেওয়ার সময় অন্যমনস্কতায় গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ সোজা পড়ে যায় খাদে। ওই মিনিট খানেক যেন সবকিছু ওলটপালট হয়ে গিয়েছিল মধুমন্তীর। নেহাত বরাত জোরেই সেবার বেঁচে ফিরেছিল। খোঁজ পেয়েই বাবা অনেক ঝামেলা পেরিয়ে কলকাতা এনে শহরের সবচেয়ে নামী হাসপাতালে ভর্তি করেছিলেন মধুমন্তীকে। খবরটা পেয়ে সব বন্ধুদের সঙ্গে দেবাঞ্জনও ছুটে এসেছিল সেদিন হাসপাতালে। বন্ধুরা ফিরে গেলেও দেবাঞ্জন যখন থেকে গেল, মধুমন্তী আশা করেছিল দেবাঞ্জন বলবে, তুই কিচ্ছু চিন্তা করিস না মধু, আমি আছি তো। সবাই চলে গেলে মধুমন্তীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে দেবাঞ্জন বলেছিল, শোন না, মানে আসলে তোকে না একটা কথা বলার ছিল। আমি তোকে সেই বলেছিলাম না যে আমার ওই এমএনসি আইটি কোম্পানিটায় ফাইনাল রাউন্ড ক্লিয়ার হয়ে গেছে। তা গত পরশুই অফার লেটার পেয়ে গেছি। ব্যাপার হচ্ছে যে আমি হয়তো এই 2 বছরের মধ্যে আর তোর কাছে আসতে পারবো না। কিছুদিনের মধ্যেই জয়েনিং, বুঝতেই পারছিস। আমাকে ব্যাঙ্গালোরে যেতে হবে, আর ওইটাই হয়তো আমার নেক্সট 2 বছরের জন্য পার্মানেন্ট অ্যাড্রেস। আমি জানি যে এই কথাগুলো তোকে এখন বলার জন্য একেবারেই সঠিক সময় নয়, কিন্তু এই শেষ কদিন তুই এমন ঝামেলা করছিলি যে আমি বলেই উঠতে পারিনি। আর আজ না বললে হয়তো আর কখনোই সামনাসামনি বলা হতো না, তাই। মধুমন্তী কথাগুলোর উত্তরে তবু বোকা মেয়ের মতো বলে বসেছিল, কিন্তু দেবু, আমি তো এখনই যেতে পারবো না। আমার এখনের অবস্থা তো দেখছিসই। হাসপাতাল থেকে ছাড়া পেলেই আমায় বড় ডাক্তার দেখাতে হবে। আর আমি খুব তাড়াতাড়ি আমার ট্রিটমেন্ট করিয়ে খুব তাড়াতাড়ি তোর কাছে চলে আসবো। বা তারপর না হয় তুই আমাকে নিয়ে যাস। আসলে কথাটা তুই ঠিক বুঝিসনি বোধ হয়। আসলে আমি ওখানে খুবই ব্যস্ত থাকবো, বুঝলি তো। নতুন জব, এমএনসি, নাইট শিফট, এই সমস্ত কিছু নিয়ে তুই আমার কাছ থেকে যেরকম সময় এক্সপেক্ট করিস আমি কিন্তু সেরকমটা আদেও বুঝতে পারছিস তো আশা করি। আমার কি মনে হয় জানিস তো, যে কলকাতা এবং কলকাতার কারোর সঙ্গেই বোধহয় আর সেভাবে যোগাযোগ রাখাটা আমার পক্ষে আর পসিবল হবে না রে। মধুমন্তীর বুকের ভেতরটা যে কথাগুলো ভেসে আসার সঙ্গে সঙ্গে কিভাবে দুমড়ে মুচড়ে ভাঙতে বসেছিল সেটা সেও ভাষায় ব্যক্ত করতে পারবে না। কিন্তু কলকাতার কারোর সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হবে না বলতেই ও নিজেই যে প্রথম সেটা বুঝতে ভুল হলো না মধুমন্তীর। শুধু ওর নিজের চোখে দেখা হলো না যে কথাগুলো বলার সময় দেবাঞ্জন সেই কলেজের গেটের বাইরে প্রথম প্রপোজ করার দিনের মতন ঘাবড়ে গিয়ে ঘেমে উঠেছিল কিনা, নাকি নির্বিকারেই মুখ ফুটে বলে দিয়েছিল নিজের পালিয়ে যাবার অকপট স্বীকারোক্তিটা। দেবাঞ্জনের মুখের অভিব্যক্তিগুলো মধুমন্তীর চোখে ধরা পড়েনি সেবার। শুধু সেবার কেন, ভবিষ্যতে আর কোনো দিনই নয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সেদিনের সেই মারাত্মক দুর্ঘটনায় ওর হাত পা সব অক্ষত ছিল ঠিকই, কিন্তু চোখ দুটো চিরকালের মতো হারিয়ে গিয়েছিল মধুমন্তীর। না, আর কিছু ভালো লাগছিল না ওর। পরের দিন সকালে নার্স ওর ঘরে এসে সম্ভবত ফল কাটছিল। অনেকক্ষণ ধরেই কানে আসছিল শব্দটা। ছুরিটা যে ব্যবহারের পর বেডসাইড টেবিলেই রেখেছে নার্স, আওয়াজটা শুনে সেটা সে বুঝেছিল। আর নার্স ওর ঘর ছেড়ে বেরোতেই সেটাকে বালিশের তলায় নিয়ে রাখল মধুমন্তী। মনের মধ্যে অনেকগুলো ভাবনা ঘুরপাক খেতে লাগলো ওর।
সম্বিত ফিরল হঠাৎ দরজার আওয়াজে। বাবা এসেছে। কিরে মা, কেমন লাগছে এখন? কেমন লাগবে বলো? আমি যে অন্ধকারের মধ্যে হারিয়ে গেলাম বাবা। আমার সঙ্গে কেন এরকমটা হলো বাবা? আমি কি এতটাই অশুভ? এ কেমন ধারা কথা বলছিস তুই মা? তবে তুই শুভ কি অশুভ সেটা আমি জানি না, তবে আমি কিন্তু খুব লাকি। ভগবান ঠিক জানেন তোকে ছাড়া আমি বাঁচতাম না, তাই তোকে আবার ঠিক আমার কাছেই ফিরিয়ে দিল, দেখলি? কিন্তু এরকম ফেরার কোনো মানে হয় বলো? আমি বাঁচবো কি করে বাকি জীবনটা? কেন? কত দৃষ্টিহীন মানুষ চারিদিকে, তারা তারা যেভাবে বাঁচছে, হ্যাঁ, জীবনের চেয়ে দামি যে আর কিছু নেই রে মা। তোর যা ভালো লাগে, যেভাবে ভালো লাগে তুই থাকবি, বেঁচে থাকবি। আমার সঙ্গে সারাদিন কত গল্প করবি, গান করবি, সারাদিন আমরা খুব এনজয় করবো, দেখিস? আমার তো ভাবতে ভালোই লাগছে বেশ। আগের মতো তুই আর সকাল বিকেল বাড়ি থেকে পালাবি না, তোকে বেশিরভাগ সময় আমি আমার পাশেই পাবো। আচ্ছা দাঁড়া, আমি আমি একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আসি, কেমন? এক্ষুনি আসছি। হ্যাঁ, বস বস। বাবা ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেও মধুমন্তীর কানে এই দুটো কথাই যেন বারবার ঘুরে ঘুরে বাজতে থাকলো। আগের মতো তুই আর সকাল বিকেল বাড়ি থেকে পালাবি না। পালাবি না? না, পালানোর মানসিকতা ওর কখনোই ছিল না। পালিয়েছে তো দেবাঞ্জন, কিন্তু ওর জন্য নিজের জীবনটাকে কেন নষ্ট করবে সে? মাথার নিচে তখনও চকচক করছে যেন ছুরির ফলাটা। ছোটবেলায় কাছের বন্ধু মানসীকে হাত কেটে আত্মহত্যার চেষ্টা করতে দেখেছিল মধুমন্তী। নিজের পছন্দের মানুষটা তখনই ওর কাছে ঘৃণার পাত্রী হয়ে উঠেছিল। বাবা মায়ের অত্যাচার, আর্থিক টানাপোড়েনের জন্যে যে মেয়ে আত্মহত্যা করতে যায় সে ভীতু, অমানুষ। যে মানুষগুলো এখনও ওর কথা ভাবে, তাদের কথা চিন্তা না করে স্বার্থপরের মতো পালিয়ে যাওয়াটা একেবারেই বরদাস্ত করা যায় না। সেই সময়গুলোর কথা এক ঝটকায় মনে পড়ে গেছিল মধুমন্তীর। আজ বাবার মুখে পালাবি না কথাটাই যেন টেনে হিচড়ে নিয়ে এলো সেই স্মৃতিটা। তাই আর জীবন থেকে পালানো হয়নি মধুমন্তীর। বাবার কথা ভেবেই হয়তো বাবাকে এই পৃথিবীতে একা ছেড়ে রেখে যেতে চায়নি মধুমন্তী। তবে এর পরের সময়গুলো বড্ড কঠিন ছিল। মধুমন্তী গান থামিয়ে দেয় দরজার আওয়াজে। বাবা ফিরে এসেছে। আহা, থামলি কেন মা? কর না। মধুমন্তী কিছু বলে না। মারে, তুই ছবি আঁকাটা শুরু কর না আবার। কি বলছো তুমি বাবা? অন্ধের আবার আঁকা? এটা তুই কি বললি মা? হ্যাঁ, মানুষ কি শুধু চোখ দিয়ে দেখে? মনের যে দৃষ্টি সেটা কিচ্ছু নয়। আচ্ছা, তুই যখন ছোটবেলায় ঘুম থেকে উঠে বলতিস, বাবা জানো আমি স্বপ্নের মধ্যে পাহাড়ে বেড়াতে গেছিলাম, গ্যাংটক শহর, বিরাট রঙিন এক রুমটেক মনাস্ট্রি, গুরুদংমার লেক, ইয়ুমথাং ভ্যালি, সব দেখলাম সব। হ্যাঁ, জীবনে সিকিম না যাওয়া সেই মেয়েটা এই দৃশ্যগুলো কিভাবে দেখেছিল? মনের চোখ দিয়েই তো দেখেছিল। আর তোর মতো আর্টের ছাত্রীকে নিশ্চয়ই আর মনে করাতে হবে না যে ব্রিটেনের সেই বিখ্যাত শিল্পী আর্থার এলিসকেও বলা হয় দ্য আর্টিস্ট হু লস্ট হিজ সাইট বাট নট হিজ ভিশন। উনিও যে তোরই মতো একদিন হঠাৎ করে দৃষ্টিহীন আর শ্রবণ শক্তিহীন হয়ে পড়েছিলেন। তার
তারপর উনি যে কত ছবি এঁকেছেন তার কোনো ইয়ত্তা নেই। কথাটা যেন মনে গেঁথে গিয়েছিল মধুমন্তির। পরদিন থেকেই শুরু হয়েছিল আবার নতুনভাবে পথ চলা। ওই কথায় বলে না যে ভগবান এক হাতে কিছু কেড়ে নিলে অন্য হাতে এমন কিছু ফিরিয়ে দেন যা স্বপ্নেও কল্পনা করা যায় না। অ্যাক্সিডেন্টের পর মধুমন্তী প্রথম যে ছবিটা এঁকেছিল সেটা দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলেন ওর বাবা। দৃষ্টি কিংবা মননশৈলী কোনোটারই অভাবের ছিটে ফোঁটাও খুঁজে পাওয়া যাবে না সে ছবিতে। টাইগার হিলের উপরে মেঘের বুক চিরে সূর্যের প্রথম কিরণ আবির্ভূত হচ্ছে। সেদিনই তিনি যোগাযোগ করলেন মধুমন্তীর আর্ট কলেজের প্রফেসরকে। তার সাহায্যে মাস দেড়েকের মধ্যে হলো মধুমন্তীর প্রথম এক্সিবিশন। সেটি চরম সাফল্য লাভ করল। এরপর একের পর এক এক্সিবিশন, প্রেস কনফারেন্স, ইন্টারভিউ, আর পিছনে ফিরে তাকাতে হয়নি ওকে। মাস 6 আগে ওর বাবা গত হয়েছেন। মধুমন্তী এখন একা হলেও নিঃসঙ্গ নয়। দিদি, খাবে না? রাত তো অনেক হলো। বিনার ডাকে সম্বিত ফিরল মধুমন্তীর। রাত ভালোই হয়েছে, প্রায় 11টা তো হবেই। খেয়ে নিয়ে অনেক রাত অবধি জেগে ভেবে চিনতে শেষে সে মনস্থির করল যে ও যাবে দেবেশের এনজিওর অনুষ্ঠানে। তবে এর আগে একটু যাচাই করে নিতে হবে প্রতিষ্ঠানের ব্যাপারে। আজকাল রাজনৈতিক রং এবং শক্তি কাজে লাগিয়ে এরকম কত এনজিও কালো টাকাকে সাদা করছে। ভুল করে যদি তাদের মদত জোগাতে পৌঁছে যায় মধুমন্তী, সেই ভুলের কোনো ক্ষমা ওর নিজের কাছেই হবে না। আর তাছাড়া জায়গাটাই বা কতটা জেনুইন। আজকাল অনেক কিছুই ঘটছে এনজিওর আড়ালে। জনগণের লোকচক্ষুর সামনে ভালো কাজ দেখিয়ে পিছনে হয়ে চলেছে বিভিন্ন রকম কুকীর্তি। খবরগুলো প্রায় টিভিতে শোনে মধুমন্তী, কিংবা ছোটবেলায় খবরের কাগজ থেকে বাবা পড়ে পড়ে শোনাতেন প্রতিদিন সকালবেলা। আর এখন তো সব খবরই ইন্টারনেটে শোনা যায়। এসব খবর জানার পর থেকে কাউকেই যেন চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় না। আর নিয়তিও এমন যে ওর চোখ দুটো সত্যিই বন্ধ, চিরকালের জন্য। সকাল হতেই প্রথমে মধুমন্তী ফোন করল দেবেশকে। হ্যালো দেবেশবাবু, আমি মধুমন্তী। আরে ম্যাডাম যে, বলুন। আমি তো ভাবতেই পারছি না যে সকাল সকাল আপনি আমাকে নিজে থেকে ফোন। শুনুন, আপনার আজকে একটু সময় হবে দুপুরের দিকে? মানে আমি আপনার এনজিওতে একটু যাব ভাবছিলাম। তখনই তাহলে অনুষ্ঠানের ব্যাপারেও কথা হয়ে যেত, কবে কখন কোথায় যেতে হবে এইসব আর কি। খুব খুশি হব ম্যাডাম, যখন ইচ্ছে আসুন। আপনার জন্য আমার সব শিডিউল চেঞ্জ করে দিচ্ছি। আজ দুপুরে আমি অফিসেই থাকবো। আপনি ঠিকানাটা শুনে নিন, কোনো অসুবিধা হলে আরেকটিবার ফোন করবেন প্লিজ। ঠিকানাটা জেনে নিয়ে মধুমন্তী ফোন করলো রাকেশকে। রাকেশ ওর ড্রাইভার। ওকে সে আসতে বলল 2টো নাগাদ। কেন হবে না? আমরা একদিন সবাই মিলে দার্জিলিংয়ে ঘুরতে যাব, কেমন? দিদি, বাবা, এটাই হবে। অনেক রিসার্চ ওই তো করেছেন দেখছি গেটের আমার উপরই ব্যাপারে। বোর্ড লাগানো। হর্ন বাজা। আচ্ছা, দারোয়ান শুনুন, আছে? আমার কিছু বলার জিজ্ঞেস আছে। করে নে একবার। আচ্ছা শুনুন, আমার কিছু হর্ন বলার আছে। বাজাতেই দেবেশবাবু সহ ওখানকার আরো 3জন আমি যে অত ভালো কর্মচারী গান করতে বেরিয়ে পারি না রে। আমি যে অত ভালো নমস্কার গান ম্যাডাম, করতে পারি আমি না রে। দেবেশ। এরা প্রত্যেকে আমাকে সাহায্য করে এনজিওর কাজে। প্লিজ ভেতরে আসুন। আমার বাচ্চারা আপনাকে দেখবে বলে অধীর আগ্রহে অপেক্ষা করছে। হ্যাঁ চলুন। আয় রাকেশ। ভেতরে ঢুকতেই অনেকগুলো ছোট ছোট পায়ের আওয়াজ পেল মধুমন্তী। একজন খুদে ওর হাত ধরে বলল, তুমি সেই কি খুব সুন্দর ছবি আঁকো। জানো, তোমার আঁকা সেই ছবিটা গো, যেখানে পাহাড় আছে, সূর্য আছে। ওটা দেখে মনে হচ্ছিল আমি যেন সত্যি করে পাহাড়ে বেড়াতে গেছি আর সূর্য ওটা দেখছি। আসলে আমার তো
কোনোদিন পাহাড়ে বেড়াতে যাওয়া হবে না। কেন হবে না? আমরা একদিন সবাই মিলে দার্জিলিংয়ে ঘুরতে যাব, কেমন? আমরা কিন্তু তোমার সঙ্গে যাব। তোমায় কিন্তু যেতেই হবে, মনে থাকবে? মনটা বেজায় খুশি হলো মধুমন্তীর। এক একটা খবরের কাগজে ওর সম্পর্কে লেখা বিখ্যাত মানুষের প্রশংসা পেয়েও মন থেকে যেন এতটা আনন্দ কখনো অনুভব করেনি মধুমন্তী। দেবেশবাবু এবার বলে ওঠেন, হ্যাঁ রে, তোরা কি ম্যাডামের সাথে শুধু কথা বলেই যাবি, নাকি যে জিনিসগুলো বানিয়েছিস সেগুলো দিবি? যা তাড়াতাড়ি ওগুলো নিয়ে আয় তোরা। একগুচ্ছ গোলাপ, রজনীগন্ধা, জুঁই, কয়েকটা হ্যান্ডমেড কার্ড, যেগুলো স্পর্শ করেই বহুদিন পরে প্রাণ খুলে নিঃশ্বাস নিল যেন মধুমন্তী। হাত বাড়িয়ে আদর করতে চাইল বাচ্চাগুলোকে। ওরা ওর হাত ধরল। তখনই ও ভেবে ফেলল এদের জন্য ওকে কিছু করতেই হবে। কিন্তু কি করবে সে? চলুন ম্যাডাম, এবার আমরা একটু বসি। ওরা গিয়ে বসে চেয়ারে। দেবেশ কাউকে একটা কফি আনতে বলে। এই কে আছিস, ম্যাডামদের জন্য কফি নিয়ে আয় তো। অল্প চিনি দিবি। আপনি তো আবার চিনি খান না, তাই না? বাবা, অনেক রিসার্চ করেছেন দেখছি আমার ব্যাপারে। না, আসলে আপনার একটা ইন্টারভিউতে শুনেছিলাম বোধহয়, সেটাই হঠাৎ মনে পড়ে গেল। আচ্ছা শুনুন, আমার কিছু বলার আছে। মধুমন্তী কথাটা শেষ করতে পারে না। তারই মাঝখানে বাচ্চাদের পায়ের শব্দ কানে এসে পৌঁছয়। সঙ্গে একরাশ আনন্দে খিলখিলিয়ে হাসছে যেন ওরা। ভিড় করে ঢুকে পড়ে কয়েকজন খুদে খুদে সদস্য। দিদি। স্বভাবতই দেবেশের কথার মাঝখানে ব্যাঘাত পড়ল ঠিকই, কিন্তু দেবেশ একটুও বিরক্ত না হয়ে জিজ্ঞেস করলো, উফ বাবা, আবার কি চাই তোদের? দিদি, আমাদের একটা গান শোনাও না, প্লিজ প্লিজ প্লিজ। আমি যে অত ভালো গান করতে পারি না রে। তুমি ভালোই গান করো। আমরা জানি। আমাদের গান শোনাতেই হবে। আচ্ছা নাছোড় বান্দা। বেগতিক দেখে মধুমন্তী একটু সময় নিয়ে গলায় সুর ধরে। ধারায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। ধারায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। ম্যাডাম, আপনার গানের গলাও কিন্তু আমি বাচ্চাদের শুনিয়েছি। ইউটিউবে অনেক ইন্টারভিউতে যে গানগুলো আপনি গেয়েছেন সেগুলোই। এই, তোদের আবদার মিটেছে, এবার যা, আমি দিদির সঙ্গে একটু কথা বলবো। নিন ম্যাডাম, এবার বলুন না, তখন কি বলছিলেন? হ্যাঁ, একটা জরুরি কথা। নিশ্চয়ই, বলুন না। টাকা পয়সা আপনি কেমন নেবেন না সেটাও যদি একটু। না না, সমাজসেবা যেখানে যুক্ত সেখানে টাকা পয়সার কথা আমি একেবারেই শুনতে রাজি নই। আমার একটাই দাবি, অনুষ্ঠানের শেষে আমার ছবির যেন একটা এক্সিবিশন হয়। আমার অনেকগুলো ছবি আমি সেখানে বিক্রির জন্য দেব, যত অতিথি আসবে তাদের জন্য। ছবিগুলো খুব স্বল্প দামেই ছাড়বো আমি অবশ্য। দেবেশ অবাক হয়ে গেল।
ও ভাবতেও পারেনি মধুমন্তী এখানেও নিজের লাভের কথা ভাববে। মানুষটার ব্যাপারে এত কিছু জেনে এই কথাগুলোই যেন সব কেমন গুলিয়ে গেল ওর। এই কিছুক্ষণের কথাবার্তায় এবারের জন্য এরকম একটা প্রস্তাব আসবে সেটা স্বপ্নেও কল্পনা করতে পারেনি দেবেশ। দেবেশ কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, আসলে ম্যাডাম, আমাদের অনুষ্ঠানের সময়সীমা একটু দীর্ঘ, তারপর আবার এক্সিবিশন, একটু চাপ হয়ে যাবে ম্যাডাম। তার চেয়ে আপনি বলুন না, আমি আপনাকে পারিশ্রমিক হিসেবে কি দিতে পারি, আমি না হয় সেই চেষ্টা করছি। এবার তো আপনিই আমাকে কথা বলতে বাধা দিচ্ছেন। আমি না হয় দেবাঞ্জন ভেবে সেদিনকে আপনাকে কি না কি বলে গেছি পরপর, কিন্তু তার জন্য তো মাপ চাইলাম। না মানে, সরি। ইয়েস, ইউ শুড বি। শুনুন, আপনাকে কোনো পারিশ্রমিক আমাকে দিতে হবে না, বরং অনুষ্ঠান শেষের এক্সিবিশনে যত ছবি বিক্রি হবে সে সমস্ত টাকাটা দিয়ে আমি আপনার বাচ্চাদের পাহাড়ে বেড়াতে নিয়ে যাব। কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যায় দেবেশ কথাগুলো শুনে। না, মানুষ চিনতে ভুল হয়নি ওর। ঠোঁটের কোণে হাসি ফোটে দেবেশের। এখনও মধুমন্তীরা আছে বলেই দেবেশরা এতটা স্বাচ্ছন্দ্যে শিশুদের জন্যে কিছু করার ভরসা পায়। মনটা যেন ভরে ওঠে দেবেশের। আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। কথাটা বলেই দেবেশ চলে গেল। ও বেরিয়ে যেতেই রাকেশ হঠাৎই মধুমন্তীকে কানে কানে বলল, জানো দিদি, এই দাদা কি সুন্দর দেখতে, খালি চোখ দুটোই। চোখ দুটো কি? ওনাকে দেখে মনে হলো হয়তো জন্মান্ধ, কিন্তু তাও এত চেনা চেনা লাগছে, কিন্তু মানে কিছুতেই মনে করতে পারছি না। অবাক হয়ে গেল মধুমন্তী। বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল। একটা মিশ্র অনুভূতি যেন দানা বাঁধল ওর গলায়। কষ্টের না আনন্দের সেটাই বুঝতে চেষ্টা করল। যেই মানুষটা নিজে পৃথিবীর আলো দেখতে পায় না, সে এতদিন এই এতগুলো বাচ্চার জীবনে এক রাশ আলো এনে দিচ্ছে। দরজার আওয়াজ হয়। দেবেশ, সাথে আরেকজন কফি দিয়ে যায়। এটা রাখুন ম্যাডাম, এটা একটা সিডি, ওই আমি একটু গান টান করি আর কি। মধুমন্তীর পাশ থেকে যেন রাকেশ হঠাৎই চিৎকার করে উঠল। সে চিৎকারে রয়েছে অনেকটা উত্তেজনা। আপনাকে তো টিভিতে দেখেছি ওই গানের আসরে। হ্যাঁ, আপনি তো বিখ্যাত সঙ্গীত শিল্পী দেবেশ রায়চৌধুরী। আরে ভাই, বলো কি, ওসব বিখ্যাত কুখ্যাত জানি না, গান গাইতে ভালোবাসি তাই গাই। বাকরুদ্ধ অবস্থায় এবার মনে পড়ে মধুমন্তীর। দেবেশ রায়চৌধুরী জন্মান্ধ, তার গানের প্রতিভা যেন সেই সব বাধাকেই অবলীলায় ছাপিয়ে গেছে। কিন্তু তার এই সমাজসেবা, না ঠিক সেবা বলবে না মধুমন্তী, এটা সমাজের প্রতি ওর দায়বদ্ধতা। এটা তো জানা ছিল না। অবশ্য কতটাই বা চেনে ও দেবেশকে। যত দেখছে বা সঠিকভাবে বলতে গেলে অনুভব করছে সে, ততই অবাক হয়ে যাচ্ছে। এই যে ম্যাডাম, আপনিও তো গান টান পছন্দ করতেন, এই সিডিটা রাখুন প্লিজ। এটা আমারই প্রথম রিলিজ। আপনি যদি একবার সময় করে শোনেন, আমার খুব ভালো লাগবে, বিশ্বাস করুন। শুনবো। আজ এনজিওর বাৎসরিক অনুষ্ঠান শেষে এক্সিবিশনও সাফল্যের সাথে শেষ হলো। ভাবনাতীত বিক্রি হয়ে গেল মধুমন্তীর প্রায় সব ছবিগুলোই। সেদিনের মতো এতটা খুশি কোনো দিন হয়নি মধুমন্তী। বাবার কথা মনে পড়ছিল প্রদর্শনীর এক কোণে দাঁড়িয়ে। বাবাই এসে ওর মাথায় হাত রেখেছিলেন নিঃশব্দে, ঠিক যেভাবে ওর উপর ভরসাটাও রেখেছিলেন নিঃশব্দেই। অবশেষে সেই দিন আসে। ওরা সবাই মিলে পাহাড় যাচ্ছে বেড়াতে। ওরা মানে মধুমন্তী, দেবেশ, এনজিওর সমস্ত খুদেরা এবং জনাচারেক কর্মী রাকেশ আর বীণা। আজকেও মধুমন্তী খুব খুশি। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গাড়িতে যাত্রা শুরু। কোনো এক অজানা কারণে এই পথটা মধুমন্তী গাড়িতে একা যেতে চাইছিল,
কিন্তু দেবেশ শেষ পর্যন্ত একরকম জোর করেই উঠে পড়ল ওর গাড়িতে। গাড়ি ছুটে চলল বন জঙ্গলের মধ্যে দিয়ে, চড়াই উতরাই পেরিয়ে দার্জিলিংয়ের পথে। ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করব আপনাকে? না, এরকম ম্যাডাম ম্যাডাম আর আপনি আগে করলে তো একেবারেই জিজ্ঞেস করবেন না। আচ্ছা, ঠিক আছে। আমি জানতে চাইছি আপনি, না মানে তুমি এই রুটটাই চুজ করলে কেন? আমরা তো বাচ্চাদের নিয়ে অন্য কোথাও যেতে পারতাম। এখানে তো তোমার একটু হলেও অস্বস্তি হবে, হয়তো পুরনো স্মৃতির কারণেই। না না, একেবারেই নয়। দুর্ঘটনা তো আর বারবার ঘটে না, তাই না? আর যে দুর্ঘটনাটা আমার জীবনের মোড় এভাবে ঘুরিয়ে দিয়েছে, সেই জায়গা বা দুর্ঘটনাকে আমি জোর করে ভুলতেই বা চাইব কেন? যাই হোক, এবার আমি আপনাকে কিছু বলতে চাই। না, আমিও আপনি আজ্ঞে করলে কিছুই শুনবো না। বুঝলাম। এতদিনের আলাপে আশা করি বোঝা গেছে যে আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। বাপ রে বাপ, তা বুঝিনি আবার। প্রথম দিনেই যা কেস খেয়েছিলাম, একেবারে সরাসরি। হেসে ফেলে মধুমন্তী, বলে, জীবনের বাকি অন্ধকারময় পথটায় আমরা দুজনে কি একসঙ্গে আলোর খোঁজ করতে পারি? মানে তুমি কি এনিহাউ আমাকে প্রপোজ করছো? বাবারে, তার মানে বাকি জীবনটা বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের প্রকোপ বারবার এই উড়িষ্যার উপর দিয়েই বয়ে যাবে, তাই তো? আমার যদিও মিঠে ঝোড়ো হাওয়া খুবই পছন্দ। আমার প্রস্তাবের উত্তরটা কি তাহলে হ্যাঁ ধরবো, নাকি? তোমাকে না বলার ক্ষমতা আমার অন্তত নেই মধুমন্তী। তুমি সেই দিনই আমার মনের একজন কাছের মানুষ হয়ে উঠেছিলে, যেদিন তুমি তোমার সমস্ত কাজ ছেড়ে 1 মাস ধরে আমার বাচ্চাদের একটু আনন্দ দেবার জন্য এতগুলো ছবি আঁকার সিদ্ধান্ত নিয়েছ। তোমার মতো এমন একজন মানুষকে কিভাবে না আগলে রেখে পারি বলো তো? কথাগুলো শুনতে শুনতে মধুমন্তীর বুকের ভিতরে যেন হাওয়া খেলে যায়। অনেক দিন বাদে মনে হচ্ছে মনটা ফুরফুরে লাগছে। তার সঙ্গে যেন ভরাট হয়ে গেছে অন্তরের একেবারে অন্দরমহলটা। আশেপাশে যা রয়েছে মনে হচ্ছে নিজের বড্ড আপন। এতটা খুশি মন থেকে বহুদিন হয়নি সে। কিছুটা এগিয়ে গিয়ে মধুমন্তী এবার দেবেশের হাতটা ধরে। সঙ্গে সঙ্গে দেবেশও গুনগুনিয়ে ওঠে, আমার এই পথ যাওয়াতে আনন্দ, আমার এই পথ যাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, আমার এই পথ যাওয়াতে আনন্দ। মধুমন্তীও গলা মেলায়। আমার এই পথ যাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, আমার এই পথ যাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, আমার এই পথ যাওয়াতে আনন্দ, আমার এই পথ যাওয়াতে আনন্দ। কেমন লাগলো আজকের পর্ব? অবশ্যই জানান কমেন্টে। বাংলা তথা বিশ্ব সাহিত্যের নবীন ও প্রবীণ লেখকদের ব্যতিক্রমী লেখা নিয়ে আমরা নিয়মিত আসছি এই চ্যানেলে। আপনাদের প্রিয় কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরো অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয়
একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আপনাদের এই ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরো অনেক মানুষের কাছে। আজ শুনলেন সুশ্রীক ও রূপসার কলমে চোখের আলোয়। আজকের গল্প পাঠে ছিল বর্ণিশা, দেবেশ শঙ্খ, মধুমন্তী অধ্যায়, বাবা কৌশিক, বীণা বর্ণিশা, বাচ্চা পিয়ালি, দেবাঞ্জন রাকেশ এবং গল্পের সূত্রধর আমি কুন্তল। গানে সুরুচি ও সুশ্রীক, কভার ডিজাইনে মোনালিসা, নাট্যরূপ ও আবহে সুশ্রীক এবং সমগ্র পরিচালনায় কৌশিক রায়। আগামী সপ্তাহে আমরা আবারও ফিরছি একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আর শুনতে থাকুন আপনাদের চ্যানেল কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ।